দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026। বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রিয় দর্শক, লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 14 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে টক শো এই সময়। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো খুব ভালো আছি। সামনে তো ঈদ, এবং ঈদকে মাথায় রেখে আসলে সব সঙ্গীত শিল্পী নতুন নতুন গান নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এখন ব্যস্ততা কেমন যাচ্ছে? মোটামুটি আমি 2টা চ্যানেলের ঈদের গান করেছি, তারপর আমরা 2 বোন মিলে একটা গান করেছি, সেটাও ঈদে আসবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওতে মৌলিক বেশ কিছু কাজ করা হচ্ছে। আপনি তো নিজের একটা ইউটিউব চ্যানেলও রান করছেন। নিজের চ্যানেলের জন্য কাজ করা হচ্ছে। ওখানে আমি কোনো কন্টেন্ট দিচ্ছি না, তবে ম্যাক্সিমাম অন্যান্য যারা কাজ করছেন বা যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছেন তাদের যে চ্যানেলগুলো আছে এগুলোতে কাজ বেশি করা হচ্ছে, অন্যান্য প্ল্যাটফর্মে কাজ বেশি করা হচ্ছে। তো কি কি রিলিজ হবে সামনে, একেবারে নতুন কাজ? নতুন কাজের মধ্যে আমি আর আমার ছোট বোন লাবণী, আমাদের দুজনের একটা বোন নিয়ে গান আছে, সেটা আসছে। তারপরে জামাল হোসেন ভাইয়ের লেখা আর আকাশ মাহমুদের সুরে একটা গান রঙ্গন মিউজিক স্টেশন থেকে আসছে। আর একটা গান আসছে ধ্রুব মিউজিক থেকে সম্ভবত, এটাও খুব সুন্দর একটা রিদমিক গান। তাহলে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এই কাজগুলো আসলে রেকর্ডিং কতদিন আগে হয়েছে নাকি খুব সম্প্রতি? না, সম্প্রতি একটা গান খুবই সম্প্রতি হয়েছে, আর এগুলো গান 2 মাস 2.5 মাস আগে করা এরকম। বেশ অনেকগুলো দিন হয়ে গেল আপু মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার কাজের বয়স 2 যুগেরও বেশি সময় ধরে। হ্যাঁ, 2 যুগেরও বেশি। হ্যাঁ, 3 যুগ আমি দেখেছি আর কি। কখনো কি ভেবেছেন যে এতগুলো দিন আসলে থাকা হবে, ইন্ডাস্ট্রির সাথে কাজ করা হবে? না, আসলে তো ভাবিনি। আর আমি তো বোনাস লাইফ, তুমি তো জানোই, যেমন 2015 সাল থেকে এই পর্যন্ত আসছি। এটা লম্বা গ্যাপের পরে তারপর আবার ফিরে আসা। তবে ধরো যে আমি প্রফেশনালি গাওয়া শুরু করলাম 98 থেকে 1998। তো তখন থেকে প্রফেশনালি মানে ফিল্মে, রেডিও, টেলিভিশন সবগুলোতে, কিন্তু আমার তার আগে থেকেই তো গান শুরু হয়েছিল। তো আমি যদি সেভাবে ধরি, তো আমি যদি কম করেও ধরি, ছোটবেলা থেকে বাদই দিলাম, তাহলে আমি 96 সাল থেকে গানের জগতে আছি। আর যে সময়টাতে বলছিলাম যে খারাপ সময় গেছে, আপনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং নিজের সাথে নিজের একটা যুদ্ধ বলা যায়, সেই সময়টা আসলে গান আপনাকে কতটুকু হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে? অনেকটা। যেরকম আমি তখন একদমই বিছানাগত ছিলাম, এপাশ ওপাশও হতে পারতাম না, 24 ঘন্টা ব্লাড দিতে হতো, খুব জোরে সাউন্ড করে কথা বলতে পারতাম না। তো গুনগুন করতাম, মানে নিজেকে অনেকটা সাহসী বানানোর জন্য বা মনের জোরটাকে একটু বাড়ানোর জন্য গুনগুন করে সবসময় গান গাইতাম। এবং যখন কেমোথেরাপি নিয়ে এসেছি, অনেকে আছে যে খেতে পারে না, ঘুমাতে পারছে না, অনেকটা তো সমস্যা হয়,
বমি Definitely. করছে অনেকে, আমারও সবই প্রবলেম হচ্ছে, মুখ ভর্তি ঘা হয়তো। তারপরেও আমি চেষ্টা করছি বিকেলবেলাটা একটু বারান্দায় বসে গান গাইছি, অথবা ইচ্ছে হলো কিছু, আমি তখন বেশ দাঁড়াতে পারতাম না, লাঠি ধরে ধরে দাঁড়াতাম, অথবা কিছু ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম, হাঁটতে পারতাম না। তো দেখা গেল যে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে, যদিও রুচিটা কমে যায়, একদমই খেতে পারে না, তারপর হয়তো কোনো কিছু খেতে ইচ্ছে করলাম, নিজেই হয়তো বানাচ্ছি আর একটা করে গান গাইছি, এইভাবে নিজেকে উৎসাহিত করতাম সবসময় গান দিয়ে। আর নিজের ইচ্ছা শক্তিতেই আবার ফিরে আসা, আবার এই একদম কামব্যাকটা। একদমই তাই। সবার দোয়া, আল্লাহর রহমত, এবং Definitely. আমারও মনের জোরটা অনেক বেশি ছিল, পরিবারের সাপোর্ট। একটি গান শুনি আপু আপনার কণ্ঠে এখন। রিসেন্টলি আমার একটা দেশের গান খুব সমাদৃত হয়েছে, আচ্ছা। যেটা দেখলাম যে ঘটনাটা একটু বলি। হ্যাঁ। বাংলাদেশ টেলিভিশনে গানটা রেকর্ড হয়, জাকির হোসেন ভাইয়ের লেখা আর পিয়াল হাসান ভাইয়ের সুর। আমি গাইলাম, গাওয়ার পরে কিছুদিন পর আমাদের নতুন কুড়ির জাজ হিসেবে আমি খুলনাতে গেলাম, তখন দেখছি যে পাশের রুমেও আমার এই গানটাই গাইছে বাচ্চারা। তারপরে আমার রুমেও একটা বাচ্চা এসে, যেমন গানটা কে গেয়েছে তুমি বলতে পারো, বলে কি না। তারপর কে লিখেছে জানো না, জানো কে সুর করেছে, বলে হ্যাঁ নাম লেখা আছে, কিন্তু জানো সুরকার কে, আমার সাথে পিয়াল ভাই ছিল। আচ্ছা, আচ্ছা। তো ওইটা একটা খুব মানে মজার মনে ব্যাপার। পড়ার মতো একটা। আমার কাছে মনে হয় যে যখন আপনার কোনো গাওয়া কোনো গান অন্যান্য মানুষেরা কভার করছে, অন্যান্য সঙ্গীত শিল্পীরা কভার করছে, তখনই মনে হয় লোকমুখে এই গানগুলো আরো বেশি পরিচিত পেতে থাকে। অবশ্যই অবশ্যই ভালো লাগে যখন একটা অনুষ্ঠানে গেলাম, দেখলাম যে অনেকগুলো মানে নাচ হচ্ছে, নাচের হ্যাঁ, একটার পর হ্যাঁ, একটা, তারপর দেখছি আমার গাওয়া বৈদেশিয়ার কথা, অথবা অন্য কোনো গান হচ্ছে, চলো চলো সখী, তখন আমার খুব ভালো লাগে। আবার কিছুদিন আগে একটা কনসার্টে গেলাম, তো আমি গান গাওয়ার আগে দেখছি একটা মেয়ে পানে জর্দা গানটা গাইছে, যে গানটা আমার খুবই জনপ্রিয় একটা ফিল্মের গান, তো ভালো লাগে। এই যে ফিল্মের গানের কথা বলছিলেন, আপনি প্রায় 550-ও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তো আলহামদুলিল্লাহ। একটা মানে অনেক বড় তালিকা, এর মধ্যে আসলে বাছাই করতে বললে কোনটা রেখে কোনটা বলবো এরকম একটা অবস্থা হবে, কিন্তু তারপরে যদি বলা হয় যে কোন গানটা নিজের ভালো লাগার খুব বেশি। আসলে আমি গান গেয়েছি সংখ্যায় অনেক বেশি, কিন্তু হয়তো আমার ভালো লাগার মতো বা আমি যে ধরনের গান পছন্দ করি সেই ধরনের গান গাইবার সুযোগটা আমার এখানে কম, কারণ আচ্ছা। হয়তো দেখা গেল ক্যারেক্টারের প্রয়োজনে, সিকোয়েন্সের প্রয়োজনে একটা গান সৃষ্টি হয়েছে, সেই গানটা গাইতে বলা হলো, তো আমি সেইভাবে গেয়ে দিলাম। তো এইভাবে গানের সংখ্যাটা বেড়েছে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন আমি যে ধরনের গান পছন্দ করি, আমরা যেটাকে বলি ক্লাস গান বা সিনেমার 1 নাম্বার 2 নাম্বার গান, সেই ধরনের গান পাওয়ার সৌভাগ্য আমার খুব বেশি হয়নি। কম গেয়েছি, পেয়েছি, একদম যে পাইনি তা না, পেয়েছি, কিন্তু হয়তো দেখা গেল আমাকে আইটেম সঙের জন্য বেশি ডাকা হয় বা ক্যারেক্টার গানের জন্য বেশি ডাকা হয়েছে, যার কারণে আমার গানের সংখ্যা অনেক বেশি। কিন্তু আইটেম সংগুলো গাইলে তো সেটা শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত হ্যাঁ, আমার পৌঁছানোর অনেকগুলো গান কিন্তু অনেক মানে কি বলবো, জনপ্রিয়, এবং সেগুলোর ভিউ বেশি, সেগুলোর কাটতিও বেশি। এবং স্টেজে গেলে মনে হয় সেই রিকোয়েস্টগুলো বেশি আসে। হ্যাঁ আসে, একদম। স্টেজ শো তো প্রচুর করা হচ্ছে আপু, হ্যাঁ, stage কোথায় কোথায় গেছেন দেশের বাইরে? দেশের বাইরে আমি মোটামুটি যেগুলো দেশে বাঙালি বেশি থাকে এগুলোতে যাওয়া হয়েছে, যেরকম ইংল্যান্ড, ইউরোপে অনেকবার যাওয়া হয়েছে, আমেরিকায় বহুবার গিয়েছি, কানাডায় যাওয়া হয়েছে, পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যাওয়া হয়েছে, তারপর সার্কভুক্ত দেশগুলো প্রায় আমার সবগুলো যাওয়া হয়েছে, এশিয়ার অনেকগুলো দেশ গেছি, জাপান থেকে শুরু করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরো অনেক, মিডল ইস্টে গিয়েছি অনেক। সবগুলো নাম বলা হয়তো সম্ভবও না। সম্ভব না, অনেক, যে বললাম তো বাংলা ভাষাভাষী যেখানে থাকে প্রায় ম্যাক্সিমাম দেশগুলোতেই যাওয়া হয়েছে আমার। আপু অনেক সঙ্গীত শিল্পী এখন আসলে নিজে গান গাইবার পাশাপাশি নিজে গান লিখছে, সুর করছে, সঙ্গীত পরিচালনাও করছে, তো সেক্ষেত্রে আপনার কি সেদিকে কোনো ইচ্ছে আছে? আমার যে ইচ্ছে নাই তা না, আমি যে নিজের লেখা সুর করি নাই সেটাও না, করেছি, কিন্তু আমার মনে হয় যে নিজের লেখা সুরের চেয়ে অন্যের একটা গান যদি সেটাকে আমি সুন্দর করে উপস্থাপন করতে পারি, মানে ডেলিভারি দিতে পারি, সেটাই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কখনো প্রফেশনালি এই যে গান লেখা, মানে গীতিকার এবং সুরকার হিসেবে কাজ করবার ইচ্ছেটা আছে, আর শখের বসে?
আমার ওইভাবে ইচ্ছে হয় না, বললাম না। হ্যাঁ, কয়েকটা কাজ করেছি, আরো হয়তো সামনে হয়তো করব, কিন্তু সেটা শখের বশেই থাকবে, প্রফেশন হিসেবে না। না। আমি মানে গাওয়ারই চেষ্টা করব, গানটাই সবার কাছে পৌঁছাক, এটাই আমার চাওয়া। আপু আপনার তো প্রচুর অ্যালবাম আছে, একটা সময় যখন প্রচুর, অ্যালবাম বা সিডির যুগ হ্যাঁ। ছিল সে সময়টা। প্রচুর কিনা বলতে পারবো না, তবে প্রায় 10টার মতো হচ্ছে সলো অ্যালবাম, সব মিশ্র মিলে যদি অ্যালবাম বলি। আছে অনেকগুলো। মিক্সড অ্যালবাম 70টার মতো হবে, 70-75 হয়তো এরকম হবে। অনেক। খুব বেশি না, আরো এই যে অনেকের তো অনেক বেশি আছে। যুগের পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতকে কোন প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হবে সেই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম। একজন সঙ্গীত শিল্পীর জন্য এটা সবচাইতে বড় ধাক্কা খেতে হয় যখন পরিবর্তনটা আসে। তো এই অনেক। জায়গাটা আপনি আসলে কিভাবে সামলেছেন? না, আচ্ছা, প্রথমে আমরা অডিও করতাম ক্যাসেটে, আমি যেটা পেয়েছি এসে, এবং আমি এসে স্পুলে গান করতাম। ফিল্মের গানগুলো কিন্তু স্পুলে হতো, তখন ট্র্যাক ছিল না। রেডিওতেও স্পুল ছিল, লাইভ গাইতে হতো, মিউজিকের সাথে, ইনস্ট্রুমেন্টের সাথে সবাই একসাথে মিলে লাইভ গাইতাম, সেটা পেয়েছি। তারপরে আসলো ট্র্যাক আসার পরে আমরা তখন ক্যাসেটে, মানে ওই ফিতাতে গান, ওইটার পরে দেখলাম যে সিডির পরে ভিসিডি, তখন একটু ওই যে তোমার ওই সবগুলো গানের সাথে একটু মডেল হওয়া, তারপরে হচ্ছে একটু গানের সাথে ভিডিও হওয়া, এইগুলো আসলো, মিউজিক ভিডিও। হ্যাঁ। তো তখন ডিভিডি বেরোতো, মানে চেঞ্জ হতেই আছে একটার প্রতিনিয়ত পর change একটা। হ্যাঁ, হচ্ছে। খুব কুইক, মানে আমি আমার লাইফে দেখলাম, আমি ছোটবেলায় যখন একদম একটু বুদ্ধি হয়েছে, তখন আমি টেলিভিশন, রেডিও তো পেয়েছি, তারপরে ওই ক্যাসেট চালাই, যে ক্যাসেট প্লেয়ার, এগুলো দেখলাম। ফ্রিজ আসলো বাসায়, ফোন, অবশ্য আমাদের টিএনটি ফোনটা ছিল। এগুলো মানে উন্নতি হচ্ছে। তারপর আস্তে আস্তে না, মানে মোবাইলটা আসার পরে দেখলাম খুব কুইক সব বদলে যাচ্ছে, খুব কুইক, মানে, এবং সব কিছু মিলে এখন তো আমরা কোন জায়গায় এসেছি জানি না, সামনে আরো কি এখন আমরা আসছে। টিকটক বা রিলসের 3 সেকেন্ডে চলে এসেছি সবকিছু হ্যাঁ, মিলিয়ে। সেই। একটা গান পুরোটা শোনা, এতটা ধৈর্য মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই থাকে না। শোনেই না হয়তো, মানে হয়তো একটা গানের আমার মনে হয় যে স্থায়ীটুকুই ঠিক মতো শোনে কিনা, ভালো লাগলে শোনে, নাহলে স্কিপ করে যায়। তাহলে এই যে আমরা বলি যে বেঁচে থাকবার মতন গান, কোন একটি গান 30 বছর পার হয়ে আমরা সেটাকে বলি যে হ্যাঁ সেটা কালজয়ী বা কালোত্তীর্ণ একটি গান হচ্ছে, এখনকার সময় যে গানগুলো হচ্ছে কি মনে হয় আসলে সেগুলো কি আসলে এই কালজয়ী গান হতে পারবে? গান কিন্তু সব সময় ভালো হয়, হ্যাঁ। এই প্রজন্মেও কিন্তু অনেক ভালো শিল্পী আছে, অনেক ভালো গান হচ্ছে, অনেক ভালো কম্পোজিশন হচ্ছে। তো গান কিন্তু হচ্ছে, মানে প্রতিনিয়তই সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু ওই যে দর্শক শ্রোতা আর একটা ভাইরাল বিষয়টা আসছে, যেটা হয়তো একটু নেগেটিভ জিনিসটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, অথবা কমেডিয়ান বিষয়গুলোকে, কারো কোনো একটা খারাপ অভ্যেস সেটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই জন্য নেগেটিভ মার্কেটিংটা বেশি হচ্ছে। বেশি, হ্যাঁ বেশি। আর যেটা খুব দেখতেও খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, সেই জিনিসগুলোই বেশি মানে হাইলাইট হচ্ছে। তো সেখান থেকে আমি বলবো সব ভালো কাজই হচ্ছে, জানি না আমাদের পরের প্রজন্ম বা আরো 10 বছর পর কি আসতে যাচ্ছে, তবে ভালো কাজ, ভালো শিল্পী এখনো কিন্তু বর্তমান অনেক ভালো। আপনার এমনি পরিকল্পনা কি আছে আপু, মানে গান নিয়ে সামনে এগিয়ে যাবার? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্ল্যান থাকে। আসলে আমি এতদিনও মনে করেছিলাম যে হচ্ছে গানটা আমি অন্যের জন্যই করব, এবং মানে মানুষ যারা আমার শ্রোতা তাদের জন্যই করব, এবং ওইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে ডাকবে, তাদের কাজগুলো করব। কিন্তু ইদানিং দেখছি যে সবারই একটা করে নিজস্ব চ্যানেল হয়ে গেছে। আমারও ইউটিউবে একটা চ্যানেল আছে, কিন্তু দীর্ঘদিন আমি সেখানে কোনো কন্টেন্ট দিই নাই। তো আমি ভাবছি যে একটা নতুন চ্যানেল করে সেগুলোতে আমার ভালো লাগা কিছু গান, যেগুলো যে গান টাইপের আমি গানগুলো আপনি গাইতে চান, গাইতে চাই, অথবা আগে গেয়ে ফেলেছি, সেগুলো সেভাবে হয়তো প্রচার পায়নি, সেগুলো গান আবার নতুন করে মিউজিক করে আমার চ্যানেলে রেখে দিতে চাই। এটা আমার আপাতত নিজের আগামী গানের plan। আর্কাইভটা যেন থাকে। হ্যাঁ, অবশ্যই। খুব ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলতে। আমার কাছে মনে হলো এখন অনেক কথা মনে হয় বাকি রয়ে গেল, যেগুলো বলা হলো না। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে সেগুলো শুনবো। তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন সব সময়। তুমিও ভালো থেকো। এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য, আমি খুব খুশি হয়েছি এখানে এসে।
থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।